বাংলাদেশের মানুষ খেলা পাগল জাতি, এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। বছরে যে কোনো খেলাই হোক না কেন, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ সবসময় থাকে, এবং সেটা যদি বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশের কারো খেলা হয়, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। এবং বাংলাদেশের খেলায় যারা অংশগ্রহণ করেন, যারা ক্রীড়াবিদ রয়েছেন এই দেশের, তাদের অর্জনটাই সবচেয়ে বেশি উদযাপিত হয়। এবং তাদের এই অর্জনটাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য ঠিক 20 বছর আগে একটা বিশেষ আয়োজন শুরু হয়েছিল। সেই আয়োজনটা ছিল প্রথম আলো ক্রীড়া পুরস্কার। এবং এই আয়োজনটা এই বছর আরও বিশেষ, কারণ এই বছর 2022 এবং 2023 এই 2 বছরে বাংলাদেশের ক্রীড়াবিদদের সম্মাননা জানানো হচ্ছে। এবং এই বছর প্রথম আলোর সঙ্গে এই ক্রীড়া পুরস্কারে যুক্ত হয়েছে সিটি গ্রুপ। আজকে এই সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার নিয়ে কথা হবে এই বিশেষ আয়োজনে। এবং এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সিটি গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলসের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব জাফর বিন সিদ্দিকী, এবং আরও আছেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। দুজনকেই আজকের এই বিশেষ আয়োজনে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই একটু আমি উৎপল শুভ্র দাদার কাছে জানতে চাচ্ছি যে এটা তো 20 বছরের একটা বিশেষ দীর্ঘ যাত্রা একটা হয়েছে এই প্রথম আলো ক্রীড়া পুরস্কার, যেটার সাথে এবার সিটি গ্রুপ যুক্ত হয়েছে। আপনি সম্ভবত প্রথম থেকেই ছিলেন এই যাত্রাটার। আপনি কি যদি একটু বলতেন যে এই যাত্রাটা কিভাবে শুরু হলো, কেন এত বিশেষ এই প্রথম আলো ক্রীড়া পুরস্কারটা? প্রথমে একটা বলে নিই যে সিটি গ্রুপ আমাদের সঙ্গে গত পুরস্কারও ছিল, যেটা আমরা যে 1 বছর যে গ্যাপ পড়েছে আপনি বললেন, সেটাতে আসলে পুরস্কারের কিছু কথা বলা হয়ে যাবে। এই কারণে যে দেখেন, আমরা 2022 এবং 23 একসঙ্গে পুরস্কার দিচ্ছি। 22-এরটা 23-এ দিয়ে দেওয়ার কথা। তো আমরা পত্রিকা হিসেবে কিন্তু কখনো কখনো একটু সমালোচনা করি যে বছরেরটা বছরে হয় না, জমায় রাখে। আমাদের এই পুরস্কারের প্রবলেমটা হচ্ছে যে আমরা প্রবলেম এবং বিউটির দিকটা হচ্ছে এটা যে আমরা এখানে সত্যিকার অর্থে বাংলাদেশের সব স্পোর্টের একটা রিপ্রেজেন্টেশন চাই। এবং এটা চাই বলে যেটা হয় যে ধরেন, আমি মাঝে মাঝে দুষ্টমি করে বলি, প্রথম আলো একটা বিখ্যাত প্রোগ্রাম আছে যে মেরিল প্রথম আলো শোবিজের যেটা দেয়। তো ধরেন শোবিজে তো এক অর্থে আরও বড় বড় স্টার, খেলায়ও স্টার আছে, কিন্তু ধরেন সিনেমা জগতের স্টারটা তো সবচেয়ে বড় হিসেবে বিবেচিত সারা পৃথিবীতে। ওরা কিন্তু বছরটা বছরে করে ফেলে। আমাদের স্পোর্টস মাঝে মধ্যে ঝামেলায় পড়ি কেন? সেটা দেখেন, শাকিব খান অনেক বড় নায়ক, কিন্তু তার শিডিউলটা কিন্তু তার হাতে। শাকিব খান যদি বলে আমি এপ্রিলের অমুক তারিখে আমি শুটিং করবো না, আমার ওই দিন প্রোগ্রাম আছে, আমাদের সাকিব আল হাসানের কিন্তু সেই সুযোগ নেই যদি খেলা থাকে। তাকে তো খেলা নিয়ে ব্যস্ত আমরা এই সব খেলা একখানে করতে যাওয়ার কারণেই কিন্তু আমাদের 2023-এ আমরা অনেকগুলো ডেট করেও নানাভাবে পারিনি। এবং এটা এই ক্রীড়া পুরস্কারের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেশন জট। এর আগে 9, 10, 11 আমরা 3 বছর একটা একসঙ্গে দিতে বাধ্য হয়েছিলাম। একই কারণে, নানা কারণে আমরা সবাইকে একখানে করতে পারছিলাম না। এই বিষয়ে আমি অবশ্যই আমার একটা আগ্রহ আছে, আমি ওই বিষয়ে আসবো। আমি একটু মিস্টার জাফরউদ্দিন সিদ্দিকীর কাছে আসতে চাই যে আপনারা এর আগেও ছিলেন, এবার আপনারা সিটি গ্রুপ নাম দিয়ে একত্র হয়েছেন। আপনাদের সম্পৃক্ত হবার কারণটা একটু জানতে চাচ্ছি, কেন আপনারা এই প্রথম আলোর এই আয়োজনের সাথে এবার সম্পৃক্ত হচ্ছেন? মিস্টার ফজলুর রহমান সাহেবের হাত ধরে সিটি গ্রুপের যাত্রা শুরু, উত্থান এবং একটা অবস্থান করে নেওয়া দেশের মধ্যে। উনি নানা রকম বিষয়ে আগ্রহী ছিলেন, ব্যবসার বাইরেও, তার মধ্যে ক্রীড়াও একটা ব্যাপার। এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, উনি নিজেও খেলাধুলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। ছেলেবেলা থেকে উনি নানা রকম খেলাধুলা করেছেন, স্কাউটিং করেছেন। তো প্রথম আলোর তরফ থেকে আমাদের কাছে গেলবার যখন প্রথম প্রস্তাবটা আসলো এই প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সাথে জড়িত হওয়ার ব্যাপারে, তখন আমরা জড়িয়েছিলাম আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড যে তীর প্রথম আলো ক্রীড়া পুরস্কার হিসেবে। এটা দিয়ে শুরু হয়েছিল। এবার এখানে সিটি গ্রুপ প্রথম আলো নামে আসছে, যেটা তীর প্রথম আলো আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, সিটি গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপের নাম। এবার গ্রুপের নামে এটা হচ্ছে। তো আমাকে যদি বলতে বলেন, যেমন ধরেন আমরা যে সমস্ত আমাদের বিজনেসের সাথে আমি খেলাটাকে কোরিলেট করে দিচ্ছি আপনাকে, আমরা ফুড আইটেমের সেল করি, নানা রকমের খাদ্যদ্রব্যর ব্যবসা করে থাকি, হিউম্যান এডিবল ফুড, আবার এদিকে অ্যানিম্যাল ফুড, 2 রকমের খাবারই আমরা করছি। তা আমরা এবং করতে যেয়ে আমাদের তরফ থেকে যতখানি সম্ভব সর্বশ্রেষ্ঠ মানের খাবার আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সেটা তেল হিসেবে, এডিবল অয়েল হিসেবে পৌঁছে দিচ্ছি, আটা ময়দা সুজি হিসেবে পৌঁছে দিচ্ছি, চিনি হিসেবে পৌঁছে দিচ্ছি, লবণ হিসেবে পৌঁছে দিচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পৌঁছে দিচ্ছি, আমরা ইদানিং রেডি মিক্স হিসেবে পৌঁছে দিচ্ছি, আমরা চাল হিসেবে পৌঁছে দিচ্ছি, পোলার চাল হিসেবে পৌঁছে দিচ্ছি, নানা রকমের আইটেম হিসেবে আমরা খাদ্যদ্রব্য নিয়ে করছি। এবং সাম্প্রতিক সময় আমরা বিস্কিট, বেকারি আইটেম, ক্যান্ডি, কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক, এগুলো নিয়েও আমরা মানুষের কাছে পৌঁছে গেছি। খেলাধুলা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আপনি খেয়াল করে দেখেন, যদি মানব শিশুর দিকে আপনি তাকান, জন্মের পরে যখন সে উঠে দাঁড়াতে শুরু করে, দাঁড়াতে শেখে,
দাঁড়াতে শেখে কিন্তু সে হাঁটে না, সে দৌড়ায়। পরে সে গতি স্লো করে, হাঁটতে শুরু করে। অর্থাৎ নেচার তাকে দৌড়ানোর ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু সে হাঁটছে, গতি স্লো করে দিচ্ছে। প্র্যাকটিক্যাল খেলাধুলোর জায়গাতে ভার্চুয়াল খেলাধুলোর জায়গা দখল করে নিয়েছেন। ঠিক আছে, ভার্চুয়াল খেলাধুলায় মানুষের মানসিক বিকাশ হচ্ছে ঠিক, কিন্তু শারীরিক বিকাশটা প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মানুষ অবসেসড হয়ে যাচ্ছে। আগে অবসেশন ছিল না, আগে ভালোবাসা ছিল। এটার পেছনে আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজ করছে। আপনারা যেটা টেকনিক্যাল ভাষায় CSR বলছেন, সেটাও জড়িত। যে যদি কিছু মানুষ খেলায় আগ্রহী হয়, আমাদের ভালো লাগবে। তো আমরা গো ফর গোল্ড নিয়ে আমরা আছি, এবং তারই দ্বিতীয় ধাপে বলতে পারেন প্রথম আলোর সাথে আমরা এই সম্পৃক্ততায় চলে এসেছি। ডেফিনেটলি উৎপল শুভ্র দাদাও আসলে একমত হবেন উনি যে কথাটা বললেন যে খাবারের সাথে খেলার কিন্তু একটা খুবই ক্লোজলি এন্টাইসড সম্পর্ক আছে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনিও বলছিলেন যে এইটার নমিনেশন প্রসেসটা আসলে খুব একটা নেই। আমি একটু এটার ব্যাপারে কিউরিয়াস যে ধরুন ব্যালন ড'র সম্পর্কে আমরা জানি যে ফ্রেঞ্চ ফুটবল এবং লেকিপ থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম আলো এই পুরস্কারটা দিয়ে আসছে 2004 সাল থেকে। এটা তো আমার জানা মতে বাংলাদেশে ওভাবে সংগঠন ছাড়া কোনো এরকম বড় মিডিয়া হাউস থেকে এরকম কোনো আয়োজনটা করা হয় না। এটার এই স্পেশালিটিটা কিভাবে আসলে গড়ে তোলা হলো বা এখন কোন পর্যায়ে আছে? ওইটা তো আপনাকে বললাম যে চিন্তাটা ইউনিক ছিল। আর আমি একটু এই প্রসঙ্গে আসার আগে একটু সিটি গ্রুপকে ধন্যবাদ দিতে চাই। এটা একটা হলো যে প্রথমত এই ধরনের যে কোনো চিন্তাই আমরা করি না, কোনো পুরস্কার অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম, এটা আসলে সেই অর্থে পত্রিকার কাজ কিনা এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আমরাও করি, কিন্তু উনি ওই যে কথাটা বলেন অনেকটা ওই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই। প্রথম আলো সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, যেটা আমি বলছিলাম এই পুরস্কারটা সারা পৃথিবীতে ইউনিক নমিনেশন নাই, আর অনেক দিক থেকে প্রথম আলো ইউনিক। উনি যেহেতু সিটি গ্রুপ নিয়ে এত কথা বলেন, প্রথম আলো একটু বলা উচিত আমার। সেটা হচ্ছে এই কারণে যে কোনো পত্রিকা পৃথিবীর এত কিছু করে না, আমরা অন্য যত কিছু করি। ওনারা কিন্তু আমাদের সঙ্গে কৃষি পুরস্কারের সঙ্গেও আছেন সিটি গ্রুপের। তারপরে মেরিল বলেন, গণিত অলিম্পিয়াড বলেন, মানে আমরা যদি ইভেন্ট বলতে যাই আসলে এটা আলাদা, এই অনুষ্ঠান শেষ হবে না। তো আমরাও কিন্তু মূলত ওই কারণেই করি যে আমরা মনে করি যে আমরা পত্রিকাটা বের করার বাইরেও, পত্রিকা তো ডেফিনেটলি একটা বড় রোল রাখে সমাজে, দেশে, এর বাইরে সরাসরি আমরা কিছু প্রভাব ফেলতে চাই মানুষের জাতি গঠন, যেটা উনি বললেন সেটাতে। তো ওইখানে একটা বড় রেসপন্সিবিলিটি জায়গা থেকে কিন্তু আমরা এত কিছু করি। কিন্তু যত কিছুই আমরা চিন্তা করি না কেন, ফাইনালি কিন্তু এটা করতে টাকা লাগে। শুরুতে যেটা বললাম যে আমি চাই যে অনুষ্ঠানটা এটা হোক সেলিব্রেশন অফ স্পোর্ট, এবং এই অনুষ্ঠানে যখন আপনি নমিনেশন দিলেন, ধরেন আমাদের 6টা পুরস্কার, আমরা 4জন 5জন করে 3জন করে, যেটা হয় নাম্বারসটা ভেরি করে নমিনেটেড করে দিলাম। তখন হয় কি, আপনি 700-800 লোকের ভিতরে ওই 20 জন 25 জন 30 জন লোক শুরুতে কিন্তু আলাদা হয়ে যায়। প্রত্যেকে জানেন যে স্পটলাইট অন দেন, যে তাদের মধ্যে কেউ পুরস্কার পাবে, বাকিরা আসছে হাততালি দিতে হইতে। এইখানেও তো পুরস্কার ডেফিনেটলি আমি কাউকে না কাউকে দিতে হচ্ছে, কিন্তু পুরস্কারটা ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আই ওয়ান্ট টু গিভ দ্য কিছু সাসপেন্স ক্রিয়েট করার জন্য। সাসপেন্সে যে বলা হচ্ছে যে ফিলটা দেয়া, আমি কিন্তু আরো বৃহত্তর অর্থে বলছি, সাসপেন্স ক্রিয়েট করা না। ওইটা আমার বড়, আমার এটা হচ্ছে যে এখানে যারা আছে এভরিবডি ইজ ইকুয়াল। এবং আপনি খেয়াল করে আমাদের পুরস্কার অনুষ্ঠানে যদি গিয়ে থাকেন, আপনি খেয়াল করেছেন কিনা, এবং এটার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে, কারণ খুব ডিফিকাল্ট যে আপনি একজন সিনিয়র মানুষ চলে আসছে, হয়তো সে এসে জায়গা পাচ্ছে না বসার, কারণ আমরা কোনো জায়গা রাখি না। আমরা এখানে এই ফিল্ডটা দিতে চাই যে সাকিব আল হাসান ঘটনাচক্রে ক্রিকেট খেলাটা খেলেন, যেটা খুব পপুলার, যেটাতে অনেক টাকা পয়সা, যে কারণে উনি সুপারস্টার। যে ছেলেটা হয়তো তায়কোন্দোতে বাংলাদেশের বেস্ট, যে ছেলেটা হয়তো আমাদের অন্য একটা অপ্রচলিত খেলা, খুব বেশি জনপ্রিয় খেলা না, সে বেস্ট, হি ইজ অ্যাজ গুড এজ সাকিব আল হাসান। সে 18 কোটি লোকের ভিতরে ওই খেলাটাতে বেস্ট। আমরা এই রিকগনিশনটা এখানে দিতে চাই যে বাংলাদেশের যে সেরা ভারোত্তোলক, সেরা ক্রিকেটার, যে সেরা ফুটবলার, অল আর ইকুয়াল, অল আর স্পোর্টসম্যান, দে আর বেস্ট ইন দ্য কান্ট্রি। তো শুরুর দিকে ফিলিংসটা দেওয়ার জন্য আমরা কিন্তু যে কোনো আসনও নির্দিষ্ট রাখি না, আমরা কৌশলে কিছু সামনের সিট রাখার চেষ্টা করি। অনেক সিনিয়র, অনেক বয়স্ক, মিনিমাম আমাদের সামাজিকতার রীতি অনুযায়ী একটু সম্মান জানানোর ব্যাপার থাকে। এর বাইরে কিন্তু আগে আসলে আগে বসবেন। সাকিব আল হাসান আমাদের এই পুরস্কারে সবচেয়ে বেশিবার পুরস্কার পেয়েছেন, 6 বার বর্ষসেরা। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, বেশিরভাগ দেখবেন সাকিব আল হাসান পিছন থেকে উঠে এসে পুরস্কার নিচ্ছেন। এটার জন্য তাকে আমি সামনের আসন বরাদ্দ রাখিনি, সে আগে আসলে বসতে পারে, এটা মনে না যে ওনাকে সামনে বসতে দেওয়া হয়নি। তো এই ফিল্ডটাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, যে কারণে আমাদের দেশে ধরেন আরও কিছু পুরস্কার আছে, যেটা বললেন বিভিন্ন সংগঠনের আছে, রাষ্ট্রীয় পুরস্কার আছে। আমাদের এই পুরস্কার আমাদের ক্রীড়াবিদরা যে 1 বছর যে হয় নাই, কত অসংখ্য প্রশ্ন যে আমাকে উত্তর দিতে হয়েছে, এবং সেই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং থাকে। বলে আমাদের পুরস্কারটা কবে, এবং যারা প্রশ্ন করছে তারা কিন্তু পুরস্কার পাবে না, তারা কিন্তু অলরেডি খেলোয়াড় জীবন পার হয়ে এসেছেন, তারা এই পুরস্কার, কিন্তু তারা মনে করে ইস দেয়ার প্রোগ্রাম, পুরস্কার যেখানে উদযাপনটা বড় হয়ে গিয়েছে। এই জিনিসটাকে আমি সবসময় ফিল্টার রাখতে চেয়েছি, যে কারণে প্রবলেমও হয়। প্রবলেমটা কি দেখেন, অন্য পুরস্কার যখন নমিনেশন থাকে, আপনি তো সে জানে অলরেডি সে নমিনেটেড, তাকে আপনি অনুষ্ঠানে আনার ব্যাপারে আপনার যতটুকু জোর করতে হয় একটু এনশোর করার জন্য, সে বেশি আগ্রহী থাকে।
এইখানে যেহেতু আমরা কোনো নমিনেশন ঘোষণা করি না, কে পুরস্কার পাবে কোনো আভাসও দিই না, এবং গোপন রাখাটা হচ্ছে আমাদের একটা বড় নীতি। আনলেস একজন কোনোভাবেই আসতে পারবে না, তখন তার কাছ থেকে আমরা একটা ভিডিও বার্তা আনি, তখন তাকে বলতেই হয়। এর বাইরে আমরা বলি না, খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখন আসলে মানুষ তো স্পোর্টসম্যানরা সবাইকে একসাথে আনাটাও কিন্তু খুবই ওইটাই, চ্যালেঞ্জিং মানে সবারই খেলা থাকে, ব্যস্ততা থাকে, যে কারণে আমাদের কিন্তু কৌশলে বলতে হয়। আর এবারে খুব মজা হয়েছে, সিলেটে গেলাম টেস্ট ম্যাচ কভার করতে শ্রীলঙ্কার সঙ্গে। তো প্লেয়ার ক্রিকেটারদের সকালবেলা আমি বলছি ব্রেকফাস্ট টেবিলে, তোমরা কিন্তু সবাই আসবা বা আপনারা আসবেন। তো মমিনুল, ওইখানে আমার শরীফুল আমাদের যে ইয়াং ফাস্ট বলার, বলছে দাদা আমি কি পাবো? বলছে আমরা তো এটা বলি না, এটা আপনাকে যেতে হবে, আর না পাইলে কি আপনি আপনার হয়তো টিমমেট Colleague-রা কেউ পাবে, পেলে। হ্যাঁ সেখানে আপনি সেলিব্রেট করবেন, এই জিনিসটা তো শিখতে হবে। আমি দুষ্টামি করতেছি, তখন মমিনুল বলতেছে যদি দেখিস তোকে বারবার ফোন করে বারবার বলে তাহলে বুঝবি যে পেয়েছিস। তো এইরকম কিছু প্রবলেম হয়, কিন্তু এইটার মজাটা হচ্ছে এইটা, যে এইখানে আমরা ওই জিনিসটা ফিল্টার দিতে চাই, আমরা প্রবাবলি আমরা ওটা পেরেছি, যে কারণে আমাদের স্পোর্টসে এটা লোকজন আমাদের অনুষ্ঠান বলে। যারা আমাদের পাঠক জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে 12-24 জন এখানে থাকার সুযোগ পাবেন। এর বাইরে আমরা টেলিভিশনে, নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে পরে একটা ধারণকৃত অংশ, প্রথম আলোর ইউটিউবে, ফেসবুকে এগুলো থাকবে। তো ওইখানে তো আর অত বিস্তারিত বলার সুযোগ থাকে না, এখানে আপনি বলে দিই আমরা কীভাবে করি জিনিসটা। আমাদের পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদ, যেটা সবচেয়ে বড় পুরস্কার এক অর্থে, বছরের সবচেয়ে বেস্ট ক্রীড়াবিদ অ্যাক্রস অল স্পোর্টস, এটা নির্দিষ্ট কোনো স্পোর্টস নিয়ে না। এরপর 2জন বর্ষসেরা রানার আপ, মানে টপ 3 ঠিক করি আমরা, তারপরে একজন বর্ষসেরা হয়, বাকি 2জন রানার আপ, 1-2 না, দুজনই সমান। তারপর আমরা একটা বর্ষসেরা উদীয়মান দিই, এটা বেস্ট ইমার্জিং প্লেয়ার যেটা। এবং আমাদের উদীয়মান খেলোয়াড়ের দিকে যদি তাকান, এটা আমরা খুব গর্ব করে বলি যে উদীয়মান সিলেক্ট করা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনি বর্ষসেরা তার পারফরমেন্সের অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, কারো হয়তো মনে হলো সাকিবের পারফরমেন্সটা ভালো, কারো হয়তো মনে হলো যে না এই অ্যাথলেটিক্সের পারফরমেন্সটা ভালো, সেই তর্ক হতে পারে। কিন্তু উদীয়মান হচ্ছে যে আপনি তাকে চিহ্নিত করছেন যে সে একদিন বড় কিছু হবে, কাজে পরবর্তীতে আপনার জাজমেন্টটা, এটা একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ রাইট, আপনার জাজমেন্টটা কিন্তু হবে, বিচার হবে। তা আমাদের যদি উদীয়মানগুলোতে তাকান, কয়েকটা নাম আমি বলি। রাসেল মাহমুদ জিমি, হু বিকেম দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ হকি ফর লাস্ট 10-15 ইয়ার্স। সাকিব আল হাসান, আমার ধারণা আপনারা তার নাম শুনেছেন। তামিম ইকবাল, ফাহাদ আমাদের দাবার। তো এইভাবে যদি আমরা ধরি, যে জাহিদ হাসান এমিলি আমাদের প্রথম উদীয়মান, সম্ভবত প্রথম বা দ্বিতীয় উদীয়মান ছিলেন, 2005-এ উদীয়মান ছিলেন। ও বাংলাদেশের বেস্ট স্ট্রাইকার ছিল আমাদের প্রায় 10-15 বছর। এরকম আমাদের উদীয়মানরা পরবর্তীতে আমাদের সেই জাজমেন্টের সার্থকতা প্রমাণ করেছেন। এবং সেটা প্রমাণ করেছেন কী কারণে? কারণ হচ্ছে আপনি যদি আমাদের জুরি বোর্ডে দেখেন, ওইখানে আমি একটু বলে নিই আমাদের নির্বাচন কীভাবে হয়। আমরা 5 সদস্যের একটা জুরি বোর্ড আছে, সেখানে আমি থাকি তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে। কখনো কখনো হয়তো একটু প্রভাবিত করার চেষ্টা করি, যেটা মনে করি যে এই জিনিসটা এইভাবে না হলে কি হতো, ফুড ফর থট। আমি তো সারা বছরই তাদেরকে ফলো করছেন, সারা বছর ন্যাচারালি তারা তো তাদেরকে ওই হেল্পটা করার সঙ্গে সঙ্গে আমি হয়তো তাদেরকে বলে দিলাম ভাই এটা যে ভাবছেন এটা কিন্তু আছে, দেন ইটস দেয়ার কল। ওই 5 জন যদি আপনি দেখেন আমাদের জুরি বোর্ডের তালিকার দিকে যদি যান, এটা হচ্ছে হুজু অফ বাংলাদেশ স্পোর্ট। মানে বাংলাদেশের একদম টপ স্পোর্টসম্যান যারা ছিলেন তাদের সময় ডোমিনেট করেছেন খেলা এবং খেলোয়াড়ি সংগঠক হিসাবে, পরবর্তীতে নানাভাবে খেলার সঙ্গে জড়িত থেকে। এবং শুধুমাত্র সব খেলোয়াড়ের কিন্তু বিশ্লেষণ ক্ষমতা সমান হয় না। আমরা যখন জুরি বোর্ডটা সিলেক্ট করি তখন আমরা ওইটা বিবেচনা নিই যে তিনি আসলে তার এই, এখন দেখেন না একটা জিনিসটা সবচেয়ে টাফ কী হয় আমাদের জুরি বোর্ডের মিটিংয়ে, সে মুশফিক বা সাকিব আল হাসান খুব ভালো খেলেছেন সারা বছর, 1400 রান, 14,000 বলে ফেলছিলাম, 1400 রান করেছেন, 3টা সেঞ্চুরি করেছেন, লর্ডসে সেঞ্চুরি করেছেন। আরেকজন হয়তো দেখা গেল এসএ গেমসে সোনা জিতেছেন। এসএ গেমস হচ্ছে, এটা আসলে কিভাবে মাপা যায়? সাউথ এশিয়ার এত কোটি মানুষের ভিতরে সে তার পার্টিকুলার ইভেন্টে বেস্ট। তা আপনি কীভাবে তুলনা করবেন? দুটো তো একবার আইপিএলের সঙ্গে অরেঞ্জ তুলনা করার মতো। ওইখানে ওই বিবেচনা বোর্ডটা আসে, তখন আমরা এই ধরনের জুরি বোর্ড লোকজনই নেই যারা ওই জিনিসটাও তখন বুঝতে পারে, হ্যাঁ এটাও বড় এটাও বড়। তো আমার মনে হয় যে এই বছরে এখানেই আমি এই পয়েন্টটাতে একটু প্রশ্নটা করেই ফেলি। উনিও বলছিলেন যে উনি একটা সময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট নিয়ে একটা মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের অর্জনটা ক্রিকেটে অনেক বেশি হয়েছে। আমরা ক্রিকেট নিয়ে আমরা একটা বড় সময় ধরে আমরা উদযাপনের অনেক অনুষঙ্গ পেয়েছি, কিন্তু যখন এই ধরনের অ্যাওয়ার্ডটা করা হয় যে ক্রিকেটকে একদিকে রেখে বাকি স্পোর্টসকে আরেকদিকে রাখার, এরকম কি চিন্তা ভাবনা মানে কোনোভাবে চলে আসে না যে ক্রিকেটটা একদিকে রেখে আমরা বাকি স্পোর্টসগুলো? না, আমি বলি এটা আমরা তাহলে তো আমাদের এই যে শুরুতে যে কোয়ালিটির কথা বললাম সব স্পোর্টে, ওইটা থাকে না, ওইটা আমাদের কখনোই আসে না। তো আমি মনে করি যদি কোনো আরেকটা মজা আছে এখানে, এটা যে যেমন আমাদের শুরু দিকে আলোচনা হয়েছিল যে একজন একাধিকবার পাবে কিনা, বলছেন একাধিকবার কেন, মানে 100 বারও পেতে পারে সে। এবং সাকিব আল হাসান 6 বার পেয়েছেন, মুশফিক 2 বার পেয়েছেন। এটা দিয়ে তাদের ডোমিনেশনটা বোঝা যায়, তারা লম্বা সময় ধরে কনসিস্টেন্টলি তাদের স্পোর্টটা ডোমিনেট করেছেন বা ওভারঅল বাংলাদেশের স্পোর্টটা ডোমিনেট করেছেন। তো এইখানে যদি ক্রিকেট
রিপিটেডলি বেশি আসে বা বারবার আসে, সে বুঝতে হবে যে ক্রিকেট অন্য খেলার চেয়ে একটু এগিয়ে যাচ্ছে, অন্য খেলাগুলোকে দেভ টু ক্যাচ আপ। তারপরে আমি যদি বলি, একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলেছেন, আমি বলতাম আমি প্রিপারেশন নিয়ে আসছি কারণ জানি এই প্রশ্নটা আসবে। আপনি যদি বর্ষসেরার দিকে তাকান, হ্যাঁ এই কথা মেনে নিচ্ছি যে বেশিরভাগ সময়ই ক্রিকেটাররা বর্ষসেরা হয়েছে, এবং ওয়ান অফ দ্য রিজন হচ্ছে সাকিব আল হাসান। সাকিব যেহেতু 17 বারের মধ্যে 6 বার নিয়ে গেল, মুশফিক 2 বার নিয়ে গেল, 8 বার তো হয়ে গেল এখানে। বাকি 11 বারের মধ্যে যদি তাকাই, সাকিবকে তো আলাদাই রাখতে চাই আমি, যেহেতু তার পারফরমেন্স আপনি জানেন যে কতগুলো বছর ইগনোর করার পথ ছিল না। এর বাইরে আমরা আসলে বাইরে দিতে পেরেছি সিদ্দিকুর রহমানকে 2010 গলফে, 2016-তে আমরা মাহফুজা শিলা, উনি জয়েন্টলি পেয়েছিলেন তাইমের সঙ্গে, 2018-তে আবদুল্লাহ হেল বাকি। তারা কেন পেয়েছিলেন? মাহফুজা এসএ গেমসে 2টা সোনা পেয়েছিলেন, বাকি কমনওয়েলথ গেমসে অল্পের জন্য সোনা পান নাই, রূপা পেয়েছিলেন, জাস্ট ফ্র্যাকশনে মিস করেছিলেন। আর সিদ্দিক তো একটা গল্ফের মতো একটা খেলাকে বাংলাদেশের রিয়েল বিপ্লব, যে গল্ফের মতো একটা এলিট খেলাকে মানুষের কাছে পরিচিত করেছে এবং তার সাকসেস হচ্ছিল। আমরা কিন্তু জুরি বোর্ডে যখন বসে আমরা একটা সুযোগ খুঁজি, আপনি কথাটা বললেন, মজা করে কিন্তু বলি, দেখি তো আমরা ক্রিকেটের বাইরে দিতে পারি কিনা, আমাদের চেষ্টা কিন্তু এটাই থাকে যাতে সব ইয়েতে দিতে পারি। কিন্তু আমি যদি বর্ষসেরার অংশটুকু বাইরে নেই, এটা অবাক হবেন, আমি অনুষ্ঠানে আসার আগে প্রতিবারই পুরস্কারের আগে হিসাবটা করি, আবার নতুন করে করলাম। আমি জাস্ট আপনাকে বলে যাই কী কী খেলায় আমরা পুরস্কার দিয়েছি, আপনি অবাক হয়ে যাবেন যে অনেক খেলা মানুষের সেই অর্থে গ্ল্যামারাস না, ওই অর্থে মানুষ ফলো করে না। ক্রিকেট তো বললেনই আপনি, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি, ভারোত্তোলন, কাবাডি, দাবা, সাইক্লিং, গলফ, জুডো, শুটিং। আর বাংলাদেশের মতো ক্রিকেট ডমিনেটেড দেশে আমরা কিন্তু 13টা স্পোর্টকে রেকগনাইজ করতে সক্ষম হয়েছে। হয়তো বর্ষসেরাতে তারা একটু পিছিয়ে আছে। একটাই কমন প্রশ্ন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আসলে অনেক সম্ভাবনার তারকা হওয়ার মতো অনেক সম্ভাবনাময় মানুষ রয়েছেন, অ্যাথলিট রয়েছেন, তাদের জন্য আসলে সিটি গ্রুপ এবং প্রথম আলো তো ক্রীড়া পুরস্কার হচ্ছেই তাদেরকে সম্মান দেওয়ার জন্য, সম্মাননা জানানোর জন্য আর কি করতে পারে বলে আপনারা দুজন মনে করছেন? এক একটা খেলা এক এক রকমের বৈচিত্র্যময়, নানা রকমের খেলা, সবগুলো খেলা মিলে হচ্ছে একটা ক্রীড়া জগৎ তৈরি হচ্ছে। এখানে আমাদের এখানে ক্রিকেটটাকে সিঙ্গেল আউট করে নিয়ে যে প্রবণতা তৈরি হয়ে গেছে দর্শকদের মাঝে বা অন্যদের মাঝখানে, এটা ভালো আমি বলবো এটা খারাপও বটে। কারণ ক্রিকেটটা আপনি দেখবেন খেলে কতগুলো দেশ, পৃথিবীর খুব সামান্য সংখ্যক দেশ ক্রিকেট খেলে, এখন অফিশিয়ালি অবশ্য 200 দেশ খেলে। আর ফুটবলটা খেলে কতগুলো দেশ, সারা বিশ্বের সবাই ফুটবল খেলে। ফুটবল খেলাটা আমাদের এখানে অনেক অ্যাডভান্স করে যাওয়া উচিত। আমাদের অন্যান্য আপনার অলিম্পিকে যে সমস্ত পার্টিসিপেশন হয়, যে সমস্ত আইটেমে, প্রত্যেকটা আইটেম দেখবেন অসংখ্য দেশ খেলছে। হ্যাঁ, পপুলারিটি বা লোকের টেস্টের কথা আলাদা, মানুষের কাছে এক এক সময় এক একটা জিনিস জনপ্রিয় হয়ে ওঠে। আমি মনে করি সিঙ্গেল আউট হয়ে নেওয়ার প্রবণতাটা বেশি। আমরা যদি মনে করি বিশেষ একটা খেলা আমি পছন্দ করি, ধরুন ফুটবল, আমি ফুটবল তারকাকে নিয়ে উচ্ছ্বসিত থাকি, আরেকজন পছন্দ করেন ক্রিকেট, তাকে নিয়ে উচ্ছ্বসিত থাকবেন। এটা অনেকটা, আমি যদি উদাহরণ দিই, আপনি যদি গানে আসেন, সঙ্গীতে আসেন, দেখবেন আমার পছন্দ অমুক গায়ক, উৎপল বাবুর পছন্দ আরেকজন, আপনার পছন্দ আরেকজন। কেউ কারো থেকে কিন্তু ছোট না, কেউ কারো থেকে কম না, এটা ব্যক্তিগত টেস্টের ব্যাপার। তো আমাদের ক্রীড়া পুরস্কার বলেন, যাই বলেন, যারা জাজেস আছেন, যারা দর্শক আছেন, সবগুলো খেলাকেই সবাই পছন্দ করবেন তা না, সবগুলো খেলাই সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পপুলারিটি বা লোকের টেস্টের কথা আলাদা, মানুষের কাছে এক এক সময় এক একটা জিনিস জনপ্রিয় হয়ে ওঠে। আমি মনে করি সিঙ্গেল আউট হয়ে নেওয়ার প্রবণতাটা বেশি। আমরা যদি মনে করি বিশেষ একটা খেলা আমি পছন্দ করি, ধরুন ফুটবল, আমি ফুটবল তারকাকে নিয়ে উচ্ছ্বসিত থাকি, আরেকজন পছন্দ করেন ক্রিকেট, যেই ফিল্ডের বেস্ট পারফর্মার, তার জন্য সেই হচ্ছে বর্ষসেরা। তার ফিল্ডে সে সেরা পারফরমেন্স যদি করে থাকে, একটা ফিল্ড, যে ফিল্ডটা হয়তো পপুলার না, আমাদেরকে সেটাকেই বলতে হবে। জনপ্রিয়তার কারণে বিশেষ একটা খেলার প্লেয়ারকেই বর্ষসেরা বলতে হবে, এই ভাবনাটা থেকে সরে আসা উচিত। আমরা যদিও হিউম্যান বিইং বায়াসনেসের বাইরে না, কিন্তু এটা হওয়া উচিত না। জাফর ভাই যে প্রসঙ্গটা তুললেন ক্রিকেট, এবং আমিও যেটা বললাম, আপনিও যেটা সুযোগ পেয়ে আক্রমণ করলেন, এইবারে পুরস্কার দিকে বাড়তি একটু চোখ রাখতে বলি। আমরা যেহেতু পুরস্কার কে পাচ্ছেন বলি না, কিন্তু আমি একটা ইঙ্গিত দেওয়ার লোভ সামলাতে পারছি না, এইবার আসলে চমক আছে।
আচ্ছা, আমার মনে হয় এবার সবার একটু বাড়তি যেহেতু 2 মনোযোগ বছরের থাকা উচিত। উৎসব একবারে হচ্ছে, তাহলে তো অবশ্যই কিছু না কিছু থাকবে ডেফিনেটলি। প্রথম আলো সিটি গ্রুপ এবং প্রথম আলোর এই যে আয়োজনটা ক্রীড়া পুরস্কার, অবশ্যই প্রতি বছরই এটা নিয়ে সবার আগ্রহ থাকে এবং এবার তো আরও স্পেশাল হচ্ছে যেহেতু 2 বছর একবারে দেওয়া হচ্ছে। তো আশা করছি বাকিটা আসলে দর্শকদের উদ্দেশ্যেই রেখে দেওয়া উচিত যখন এই পুরস্কারটা ঘোষণা করা হবে, এবং ডেফিনেটলি এটা প্রথম আলোর ফেসবুক এবং ইউটিউবে আপনারা দেখতে পারবেন। একই সঙ্গে নাগরিক টিভিতে। তো এটা নিয়ে তো আমাদের আগ্রহ শেষ নেই, সেটা এখন আসলে ওই পুরস্কারের দিনই আমরা জানতে পারবো 17 এপ্রিল যে কারা কারা পাচ্ছেন। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আয়োজনে আসার জন্য, এবং জাফরউদ্দিন সিদ্দিকী আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আমি প্রোগ্রামে আপনার সাথে কি একটা কথা বলতে হ্যাঁ, পারি? অবশ্যই। আপনাকে বাধা দিয়ে অবশ্যই। থামিয়ে বলছি, সেটা হচ্ছে আমি যারা অনুষ্ঠানটা দেখছেন দর্শকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে বর্তমান বাস্তবতায় ভার্চুয়াল রিয়েলিটি খুব বড় একটা রিয়েলিটি হয়ে গেছে। আমাদেরকে এই টাচ ফোনের, টাচ স্ক্রিনের, স্মার্টফোনে ব্যস্ত থাকতে হচ্ছে এবং আমাদের সময়ের বড় অংশ এখানে চলে যাচ্ছে। প্র্যাকটিক্যাল কারণেও যাচ্ছে, লেজার টাইমের হিসেবে যাচ্ছে। তারপর আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে সময় করে ঘণ্টাখানেক সময় আপনারা মাঠে আসুন, সত্যিকারের মাঠে আসুন, খেলুন, হাঁটুন, ব্যায়াম করুন, খেলা দেখুন, উৎসাহ দিন। পুরোটাই ভার্চুয়াল ওয়ার্ল্ডকে ডেডিকেটেড করে দিয়েন না, রিয়েল ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত থাকেন। তাহলে পরে আমরা খুশি হব, আমারও খুব ভালো লাগবে। সবুজ মাঠের হাতছানি আপনার টাচ স্ক্রিন ফোনের থেকে কোনো অংশে কম বলে আমার মনে হয় না। একবার আসুন, দেখেন মাঠ টানে কিনা আপনাকে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। এই আয়োজনটা যেটা বলছিলাম দেখতে পারেন প্রথম আলো ফেসবুক এবং ইউটিউবে এবং নাগরিক টিভিতে। এছাড়াও প্রথম আলো যে কোনো সময়ের কন্টেন্ট দেখতে ভিজিট করুন প্রথমআলো.com এবং একই সঙ্গে ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।